আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। তো আমার রেগুলার লাইফস্টাইল ভ্লগের সাথে আজকে একটা অন্যরকম ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা একটা ইভেন্টে যাচ্ছি। এটা হচ্ছে মিৎসুবিশি মোটরসের একটা ইভেন্ট। তো তাদের নতুন একটা গাড়ি লঞ্চ হচ্ছে, নতুন না, আপনারা অনেকেই নাম শুনেছেন, এক্সপ্যান্ডার। তো এটার নতুন করে এটা হচ্ছে আবার তারা লঞ্চ করছে এবং এটা বাংলাদেশেই তৈরি হচ্ছে। তো এটার প্রাইস কিন্তু ছিল বোধহয় 40 লাখসের উপরে, কিন্তু এখন যেহেতু এটা বাংলাদেশে অ্যাসেম্বল হচ্ছে যার জন্য প্রাইস ভীষণ কমে গেছে। প্রাইস এখন 35 লাখসের মতো। তো এটা অনেক গুড নিউজ যারা গাড়ি কিনতে চাচ্ছেন। আর এক্সপ্যান্ডারের সবচেয়ে ভালো একটা দিক হলো যে এটা হচ্ছে 7 সিটার। তো ফুল ফ্যামিলি সহ আপনি ইজিলি যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন। তো এবারে মিৎসুবিশির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে সিয়াম। তো উনিও এসেছিলেন, তারপরে হাবিব ছিলেন, এখানে একটা কনসার্টের মতো হয়েছিল। তো কনসার্ট শেষ হওয়ার সাথে সাথেই হচ্ছে এই স্টেজে গাড়িগুলোকে রিভিল করা হলো। তো এবার তারা 4টা ভেরিয়েন্ট নিয়ে এসছে। একটা হচ্ছে এক্সপ্যান্ডার প্রিমিয়াম, আরেকটা হচ্ছে এক্সপ্যান্ডার ইকো। এটার মধ্যে এলপিজি কিট উইথ সিলভেন্ট এটা একটা আছে অপশন। তারপর হচ্ছে এক্সপ্যান্ডার ক্লাসিকটা আগের মতোই, আগে যেরকম ছিল ওটাই। আর এক্সপ্যান্ডার স্পোর্টস, প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি আর 2 বছরের ফ্রি সার্ভিস। তো এবার দেখি তারা বেশ ভালোই অপশনস দিয়েছে বা অফার দিয়েছে, যাই বলেন না কেন, খুবই ভালো লাগলো। আর যারা হচ্ছে আমার হাজব্যান্ডের মতো গাড়ি পছন্দ করেন তারা এই সমস্ত ইভেন্ট তো একদমই মিস করতে চান না। আর যেহেতু এগুলো জাপানি গাড়ি, তো চোখ বন্ধ করে এগুলোকে বিশ্বাস করা যায়। আমার এখনও মনে আছে যখন আমাদের আগের গাড়িটা হুন্দাই এলেন্ট্রা যখন ছিল, তখন আমরা রাস্তাঘাটে মিৎসুবিশি গাড়ি দেখতাম আর বলতাম যে মিৎসুবিশি এটা গাড়ি ভাল লাগে না, এটা ফ্রিজ। ছোটোবেলা থেকে জেনে আসছি যে মিৎসুবিশি ফ্রিজ, এটা এখন আবার গাড়ি, এই সে এরকম করে খুব হাসাহাসি করতাম, দুষ্টুমি করতাম। ভাগ্যের খেলা দেখেন, এখন নিজেদের গাড়ি মিৎসুবিশি হয়ে গেছে। তো বলে না, যে জিনিসটাকে নিয়ে মানুষ বেশি দুষ্টুমি করে বা অবহেলা করে সেই জিনিসটাই আপনার কাছেই চলে আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আসলে এই জিনিসের প্রেমে পড়ে গেছি। ভীষণ ভালো গাড়ি, এত আরাম, এত গাড়িগুলোর ইউজ করেছি, এত বেশি ভালো লাগছে যা বলার বাহিরে। তো মনে হয় যে আপনি যখন আপনার কষ্টের টাকাটা ইনভেস্ট করবেন কোথাও, সেটা অবশ্যই ভালো জায়গাতেই করবেন। এবং যেহেতু নিজে ব্যবহার করছি যার জন্যই আসলে অনেস্ট রিভিউটা দিতে পারছি আর কি। তো যাই হোক, গাড়িটারি দেখে দেন আমরা আবার বাসায় চলে আসছি। তো আসার পথে তারা আমাদেরকে একটা গিফটও দিয়েছিলেন। তো সেই গিফটটা এখন আমি একটু খুলে দেখাচ্ছি সবাইকে, এটার ভিতরে কী আছে। তো এখানে না একটা কুপন আছে যেখানে 10% হচ্ছে ডিসকাউন্ট পাওয়া যাবে। তো আমরা যদি আমাদের মধ্যে যদি কেউ গাড়িটা কেনে আর তাকে যদি, আমাদের তো অলরেডি কেনাই আছে, তো এই কার্ডটা যদি তাদেরকে দেওয়া হয় তারা ওভারঅলের মধ্যে আরও 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো এখানে সেই কাগজগুলো দেয়া আছে যে এক্সপ্যান্ডারে কী ভেরিয়েন্ট আসছে, সেই আলাদা আলাদা করে 4টা কাগজ আর গাড়ির ছবিও দেয়া আছে, সেগুলো আমরা একটু দেখে নিয়েছিলাম। তারপর এখানে কিছু সুভিনিয়ার, একটা পেন, একটা কি রিং, তারপরে একটা ক্যাপ আর একটা হচ্ছে টি শার্ট। তো এগুলো সবই ছেলেদের জিনিস, এগুলো মেয়েদের কোনো জিনিস না। যার মধ্যে আমি শুধু কলমটা রেখে দিয়েছি, কলমটা অনেক সুন্দর ছিল যার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডও আমাকে বলছেন যে এটা তোমার, তুমি বাসায় হিসাব কিতাব লিখে রাখো, তো তোমার এখানে কলম লাগবে, তো এটা তোমার। আর বাকি কোনো কিছু তো আমার কোনো কাজেরও না। অনেকদিন পর আমরা দুজন একসাথে কোনো ইভেন্ট অ্যাটেন্ড করেছি। এখন তো একদম প্রায় ঘরমুখী হয়ে গিয়েছি, অত কোথাও যাওয়া হয় না। থার্সডেতেও দেখা যায় যে শুধু পূর্বাচলেই যাওয়া হয়, আর যদি গ্রোসারি শপিং থাকে সেগুলো একটু করা হয় আর কি। আর কোনো কিছুতেই যাওয়া হয় না, ইভেন কোনো ইভেন্টও অ্যাটেন্ড করা হয় না। আমি এত বেশি ঘরমুখী হয়ে গেছি যা বলার বাইরে। তো অনেক দিন পর এরকম একটা ইভেন্ট একসাথে গিয়ে খুব বেশ ভালোই লাগলো আমাদের।
তো এনিওয়েজ এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। একদম আবার রেগুলার লাইফস্টাইল আমার শুরু হয়ে গেছে। সকালবেলা হাজব্যান্ড জিম থেকে এসে রেডি হয়ে গেছেন, তো তার খাবার রেডি করে তাকে বিদায় দিচ্ছি। তো আজকে আমার আগেই তিনি রেডি হয়ে গেছেন, কারণ আমি একটু লেট হয়ে গিয়েছিলাম আর কি, অন্য কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যার জন্য। তো হাজব্যান্ডকে এখানে বিদায় দিয়ে তারপরে আমরা চলে গেছি রান্নাঘরে যাওয়ার পর মানে কি থাকে দৈনন্দিন যেই কাজ, নাস্তার প্রিপারেশনস এগুলো। তো আমি আর আম্মু মিলে এই যে রুটি বানিয়ে নিয়েছি। বাপরে বাপ, এই দিন রুটি বানাতে কি যে কষ্ট হয়েছিল যা বলার বাহিরে। তো আমাদের বাসায় না কিছু সাদা আটা ছিল, যেটা দিয়ে হচ্ছে আমি রুটি বেলতাম। তো বেলতে বেলতে ওই সাদা আটাটা শেষ হয়ে গেছে, তো লাল আটা দিয়েই রুটি বেলতে হয়েছিল। কি যে কষ্ট হয়েছিল সেদিন রুটি বানাতে। পরে আম্মুকে বললাম যে আম্মু একবারে আর এত বেশি রুটি দিও না, কারণ বেলতে খুব অসুবিধা হয়। আর এমন ঘামা ঘেমেছিলাম, মনে হচ্ছে যে মাথার মধ্যে বোধহয় কেউ এক মগ পানি ঢেলে দিয়েছে, মানে এত এনার্জি নষ্ট হয়ে গিয়েছিল আমার। তো আর কি আর করা, কিন্তু এখন তো শেষ তো করতেই হবে এগুলোকে। তারপর সব কিছু শেষ করে নিয়ে এই যে এখানে এখন নাস্তা খেতে বসলাম আমরা। তো এক দিন কাজ করে শেষ করতে পারি না, আবার আরেক দিন কোনো কাজই থাকে না, আবার আরেক দিন সব কাজ এমন এলোমেলো থাকে যে সব কিছু গুছিয়ে করতেও মনে হয় যেন মাথা ঘুরে যায়। তো মানে লাইফ হচ্ছে এরকম, কখনোই কোনো কিছু গোছানো থাকে না। তো গুছিয়ে নিয়ে সব কিছু করতে হয়। আর আমরা তো সব কিছু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করি, যার জন্য হয়তো বা মনে হয় যে সব কিছু অনেক সর্টেড, কিন্তু আসলে তা না। আমাদের মধ্যেও অনেক কিছু এলোমেলো থাকে, কিন্তু সেগুলোকে আসলে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে করতে হয় আর কি। তো যাই হোক, নাস্তা করে টোরে নিয়ে আগের দিন রাতেই হচ্ছে ভুড়ি বের করা হয়েছিল। সেই ভুড়িটা সকালবেলা হতে হতে একদমই বরফ ছুটে গিয়েছিল। তারপর ওটাকে একটু হলুদ পানি দিয়ে আমরা সিদ্ধ করতে চড়িয়ে দিয়েছি। আর হেল্পার এলে তাকে দিয়ে হচ্ছে এগুলো আর কি একটু ছোট ছোট করে নিব, মানে কাটিয়ে নিব। আর এরপরে হচ্ছে আমার জন্য আম্মু একটু কচু ভর্তা করছে, কারণ আমার এই কচু ভর্তাটা খুব পছন্দ। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে এটাই লাস্ট ছিল কচু, মানে আমি সিদ্ধ করে যে রেখেছিলাম এটাই হচ্ছে লাস্ট ব্যাচ। তো এটা শেষ হয়ে গেলে আর নাই। তো জানি না যে বাজারে এখনও এগুলো পাওয়া যায় কি না, অত বেশি চোখেও পড়ে না, চোখে পড়লে দেখি আরও হয়তো বা কিছু নিয়ে এসে রেখে দিব। আগে তো এই জিনিসটা খেতামই না, কিন্তু বলে না যে বড় হওয়ার পর মানুষের মুখের স্বাদ চেঞ্জ হয়, ঠিক তেমনি এখন মুখের স্বাদ চেঞ্জ হয়ে গেছে। তো এখন এই জিনিসগুলো খেতে এত বেশি ভালো লাগে। তো এর আগের বার তো আমার আম্মু হচ্ছে পাটায় বেটে এটা করেছিল, কিন্তু আম্মুর কোমরে এত বেশি ব্যথা, বেচারা একদম বেল্ট পরেই থাকেন। তো শিলপাটা দিয়ে বাটলে তো কোমরে টান খাবে, যার জন্য আম্মু বললো যে আজকে এটা ব্লেন্ডারে করে দিই। তারপরে আম্মুকে বললাম যে হ্যাঁ, তুমি এত কষ্ট করে কেন পাটায় করো। আমি কখনোই পাটায় কড়াকড়ির মধ্যে একদম মানে কি বলবো, এটার পক্ষপাতিতে আমি একদমই না। আমার কথা হচ্ছে কষ্ট কম করে যেভাবে করা যায় আর কি। আমি হলে তো মানে জীবনেও পাটায় করতাম না, আমার বাসায় সবই আছে, কিন্তু মানে কষ্টের জিনিসগুলো সবসময় আমি চেষ্টা করি একটু এড়িয়ে চলতে। কারণ দেখা যায় কি, যে জিনিস করতে বেশি ভেজাল হয় না, তো সেই জিনিসের প্রতি আমার মোহটা চলে যায়। তখন সেকেন্ড টাইম মানে খেতে ভালো হলেও সেকেন্ড টাইম ওই জিনিসটা বানাতে না আমি খুব মানে লেজি ফিল করি, বা আমার খুব অসহ্য লাগে। যার জন্য দেখা যায় যে ওই জিনিসটা হয়তো বা আমার আর কখনো করাও হয় না। এই জন্য আমি কষ্ট ছাড়া কি করা যায় সেই জিনিসগুলোর মধ্যে সবসময় একটু বেশি ফোকাস করি আর কি। তো যাই হোক, ওখানে আম্মু ভর্তা বানিয়ে ফেলেছে, আর পরদিনের রুটির জন্য আমি আবার চাল কুমড়া ভাজি করছি। ইদানিং আমার বাসায় শুধু এই চাল কুমড়া ভাজিই চলছে। আর চাল কুমড়া ভাজিটা আমারও অনেক পছন্দ, আমার আম্মুরও অনেক পছন্দ, যার জন্য এটা করছি আর কি। চাল কুমড়া ফ্লেভারটা এত বেশি ভালো লাগে, তো এক একজনের রুচি আর কি। তো যাই হোক, এখানে রান্নাবান্না সব শেষ করে দেন আমি একটু চুলাটা মুছে ফেলছি। অনেক দিন ধরে এই চুলা একদম মোছাই হচ্ছে না, হাত দেওয়া হচ্ছে না, কারণ আমার নিজেরও শরীর ভালো না, তারপরে হচ্ছে গরম, সব কিছু মিলে একদম গা ছাড়া হয়েছিলাম আর কি। একদিন পুরো রান্নাঘর আমাকে ধরা লাগবে, কারণ অনেক দিন ধরে আমি রান্নাঘর ডিপ ক্লিন করছি না, শুধু উপরে উপরে ডাস্টিং করে যাচ্ছি, কিন্তু একটু ডিপ ক্লিন করলে রান্নাঘর একদম চকচকা হয়ে যায়। তো দেখি কবে এটা শুরু করা যায়, শুরু করলে অবশ্যই ব্লগে শেয়ার করব। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।